নমস্কার বন্ধুরা, আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই। এখন আমি পড়ে শোনাচ্ছি কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস বামুনের মেয়ে। আজ নবম পর্ব। অরুণকে সন্ধ্যা ছেলেবেলা হইতে দাদা বলিয়া ডাকে। সে বিলাত যাইবার পূর্ব পর্যন্ত উভয়ের মধ্যে যথেষ্ট সৌহৃদ্য ছিল, কিন্তু সে ব্রাহ্মণ বংশের এতটাই নিচের ধাপের যে এই স্নেহ কখনো কোনো কারণেই যে আর কোনো আকারে রূপান্তরিত হইয়া উঠিতে পারে এ সংশয় স্বপ্নেও মায়ের মনে ছায়াপাত করে নাই। কিন্তু কিছুদিন হইতে সন্ধ্যা আচরণে ও কথায় বার্তায় মাঝে মাঝে এমনই একটা তীব্র জ্বালা আত্মপ্রকাশ করিয়া ফেলিত যে তাহার মুদিত চক্ষেও তাহার আভাস পড়িত। কিন্তু শেষ পর্যন্ত জিনিসটা এতখানি অসম্ভব যে এ লইয়া উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন অনুভব করিতেন না। এখন ইহারই স্পষ্ট ইঙ্গিত অপরের মুখে শুনিয়া সহসা তিনি ধৈর্য রাখিতে পারিলেন না। তিক্ত কণ্ঠে বলিয়া ফেলিলেন, শুনলে অনেক জিনিসই শোনা যায় মামা, কিন্তু আমার মেয়ের কথা নিয়ে লোকেরই বা এত মাথা ব্যথা কেন? গোলক মৃদু হাসিয়া ধীরভাবে বলিলেন, তা সত্যি বাছা, কিন্তু সময়ে সাবধান না হলে লোকের পোড়ার মুখও যে বন্ধ করা যায় না। জগদ্ধাত্রী ইহারও প্রত্যুত্তরে কি একটা বলিতে যাইতেছিলেন, কিন্তু ঠিক এই সময়েই সন্ধ্যার কাণ্ড দেখিয়া তিনি ভয়ে বিস্ময়ে ও নিদারুণ ক্রোধে নির্বাক হইয়া গেলেন। সন্ধ্যা পুকুর হইতে স্নান করিয়া বাড়ি ঢুকিতেছিল। তাহার কাপড় ভিজা, মাথার চুলের বোঝা হইতে জল ঝরিতেছে, এখনও মুছিবার অবকাশ হয় নাই। এই অবস্থায় পাশ কাটাইয়া সে দ্রুত বেগে নিজের ঘরে গিয়া প্রবেশ করিল। গোলক কহিলেন, মেয়ের জ্বর বললি নে জগ, সন্ধেবেলায় নিয়ে এলো যে? জগদ্ধাত্রী কেবলমাত্র জবাব দিলেন, কি জানি মামা, কিন্তু মনে মনে তিনি নিশ্চয় বুঝিয়াছিলেন এ তাহারই বিরুদ্ধে অরুণের অপমানের গূঢ় সুকঠোর প্রতিশোধ। গোলক কহিলেন, এমন অত্যাচার করলে যে বাড়াবাড়িতে দাঁড়াবে? জগদ্ধাত্রী কহিলেন, দাঁড়ালেই বা কি করব বলো, ও আমার হাতের বাইরে। গোলক মাথা নাড়িতে নাড়িতে বলিলেন, তা বুঝেছি। আচ্ছা জিজ্ঞাসা করি, এ বাড়ির কর্তাটা কে, তুই না জামাই না তোর মেয়ে? জগদ্ধাত্রী বলিলেন, সবাই কর্তা। গোলক কহিলেন, তাহলে তাদের বলিস যে পাড়ার মধ্যে দুলে বাগদি প্রজা রাখা চলবে না। তারা এর একটা ব্যবস্থা না করলে শেষে আমাকেই করতে হবে। মধুসূদন, তুমিই ভরসা। প্রত্যুত্তরে জগদ্ধাত্রী সক্রোধে ডাক দিলেন, সন্ধে, এদিকে আয়। সন্ধ্যা ঘরের মধ্যে বোধহয় মাথা মুছিতেছিল, একটুখানি মুখ বাড়াইয়া সাড়া দিল। কেন মা? মা বলিলেন, দুলেদের সরাবি না আমাকেই কাল নাইবার আগে ঝাঁটা মেরে তাড়াতে হবে? সন্ধ্যা কহিল, দুঃখী অনাথা মেয়ে দুটোকে ঝাঁটা মারা তো শক্ত কাজ নয় মা, কিন্তু ওরা কি কারোর কোনো ক্ষতি করেছে? গোলক ইহার জবাব দিলেন, কহিলেন, ক্ষতি করে বই কি, পরশু বেরিয়ে যাবার সময় দেখি পথের উপর দাঁড়িয়ে ছাগলটাকে ফ্যান খাওয়াচ্ছে, ছিটকে ছিটকে পড়ছে তো, বলিয়া তিনি জগদ্ধাত্রীর মুখের পানে চাহিলেন। জগদ্ধাত্রী তৎক্ষণাৎ সমর্থন করিয়া কহিলেন, পড়বে বই কি মামা। গোলক কহিলেন, তবে তাই বল, না জেনে সাপের বিষ খাওয়া যায়, কিন্তু জেনে তো আর পারা যায় না। সন্ধ্যার প্রতি চাহিয়া হাসিয়া কহিলেন, তোমার কাঁচা বয়স নাতনি, তুমি না হয় রাত্রিরেও নাইতে পারো, কিন্তু আমি তো পারি নে। সন্ধ্যা অন্তরের দুর্দমনীয় ক্রোধ চাপিয়া রাখিয়া বলিল, সে জানি ঠাকুরদা, কিন্তু বাবা যখন ওদের স্থান দিয়েছেন তখন আর কোথাও একটা আশ্রয় না দিয়েও তো অপমান করতে পারি নে।
মেয়ের এই মান অপমানের ধারণায় মায়ের মুখ দিয়া রাগে কথা বাহির হইল না। কিন্তু গোলক বলিলেন, বেশ তো, তারই বা অভাব কি সন্ধ্যা? অরুণের বাড়ির পিছনে তো ঢের জায়গা আছে, তাকেই বলো না আশ্রয় দিতে। বাগদি দুলে হোক, তবু তারা হিন্দু, তাতে তার আর জাত যাবে না। এই বলিয়া তিনি জগদ্ধাত্রীর মুখের দিকে চাহিয়া মৃদু মৃদু হাসিতে লাগিলেন। তাহার রসিকতার রসগ্রহণ জগদ্ধাত্রী যত বেশিই না করুক, অরুণের কথায় পাছে তাহার কাণ্ডজ্ঞানহীন মেয়েটা ভয়ানক কঠোর কিছু বলিয়া বসে, এই ভয়ে তাহার উৎকণ্ঠার অবধি রহিল না। ঠিক তাহাই ঘটিল। সন্ধ্যার কণ্ঠস্বরে পরিহাসের তরলতা উছলিয়া উঠিল, কিন্তু কথাগুলা শুনাইল যেমন তীক্ষ্ণ তেমনি শক্ত। কহিল, গেলেই বা কে তার জমা খরচ রাখছে বলুন? যে জাতই মানে না, তার আবার যাওয়া আর থাকা। গোলক হাসিবার চেষ্টা করিলেন, কিন্তু মুখ তাহার কালো হইয়া উঠিল। বলিলেন, তোমার সঙ্গে এই সব তার বুঝি পরামর্শ চলে? সন্ধ্যা খিলখিল করিয়া হাসিয়া উঠিয়া বলিল, হায় হায় ঠাকুরদা, সে আপনাদেরই গ্রাহ্য করে না, কুকুর বেড়ালের সামিল মনে করে, তা আমি। এই বলিয়া সে বাদ প্রতিবাদের অপেক্ষা মাত্র না করিয়া চক্ষের পলকে ঘরের মধ্যে অন্তর্হিত হইয়া গেল। জগদ্ধাত্রী আর সহ্য করিতে পারিলেন না, ধমক দিয়া উঠিলেন, হতভাগী, পরের ছেলের নামে তুই মিথ্যে অপবাদ দিস? তাকে কে না জানে, সে কখনো এ কথা বলেনি, আমি গঙ্গার জলে দাঁড়িয়ে বলতে পারি। ঘরের মধ্য হইতে কোনো প্রত্যুত্তর আসিল না। গোলক কহিলেন, না জগ, আজকালকার ছেলেমেয়েরা সব এমনিই বটে, তা বেশ, না হয় কুকুর বেড়ালি হলুম, কিন্তু একটা কথা বলে যায় আজ, আর বিয়ে দিতে দেরি করিস নে, যেখানে হোক দিয়ে ফেলে পাপ চুকিয়ে দে। জগদ্ধাত্রী কাঁদিয়া ফেলিয়া বলিলেন, দাও না মামা একটা দেখে শুনে, আর যে আমি ভাবতে পারি নে। গোলক মাথা নাড়িতে নাড়িতে বলিলেন, আচ্ছা দেখি, কিন্তু কি জানিস মা, এক মেয়ে, দূরে বিয়ে দিয়ে কিছুতে থাকতে পারবি নে, কেঁদে কেটে মরে যাবি। আমাদের ঘরে পাত্রের বয়স দেখতে গেলে চলে না, তবে কাছাকাছি হয়, দুবেলা চোখের দেখাটা দেখতে পাস তো, তার চেয়ে সুখ আর নেই। জগদ্ধাত্রী চোখ মুছিয়া করুণ স্বরে কহিলেন, কোথায় পাবো মামা এত সুবিধে? তবে ঘর জামাই। গোলক কথাটা শেষ করিতেও দিলেন না, বলিলেন, ছি ছি, অমন কথা মুখেও আনিস নে জগ, ঘর জামাইয়ের কাল আর নেই, তাতে বড় নিন্দে। আর যদিও বা একটা গোয়ার গোবিন্দ ধরে আনিস, গাঁজা গুলি আর মাতলামি করেই তোর যথা সর্বস্ব উড়িয়ে দেবে। বলি, নিজের কথাটাই একটু ভেবে দেখ না। ইহার নিহিত ইঙ্গিত অনুভব করিয়া জগদ্ধাত্রী চোখের নিমেষে উত্তেজিত হইয়া উঠিলেন। বলিলেন, চিরকালটাই দেখছি মামা, চিরকালটাই জ্বলে পুড়ে মরছি। গোলক মৃদু হাস্য করিয়া বলিলেন, তবে তাই বল, বিনা কাজকর্মে বসে বসে খেলেই এমনি হবে, এ কি আর তোর মতো বুদ্ধিমতী বুঝতে পারে না? জগদ্ধাত্রী আপ্যায়িত হইয়া কহিলেন, বুঝি বই কি, ভেতরে ভেতরে সব বুঝি, কিন্তু আমি মেয়ে মানুষ, কোনো দিকে চেয়ে যে কুল কিনারা করতে পাইনে। গোলক আশ্বাস দিয়া কহিলেন, পাবি, তাড়াতাড়ি কি, দেখি না একটু ভেবে চিনতে, কিন্তু আজ যাই, সন্ধ্যা হয়ে গেছে। জগদ্ধাত্রী মিনতি করিয়া বলিলেন, মামা, দাঁড়িয়ে দাঁড়িয়েই রইলে, একটু বসবে না? গোলক বলিলেন, না মা, সন্ধে আহ্নিকের সময় উত্তীর্ণ হয়ে যাচ্ছে, আজ আর বিলম্ব করব না। এই বলিয়া তিনি ধীরে ধীরে বাহির হইয়া গেলেন। জগদ্ধাত্রী তাহাকে আগাইয়া দিতে সদর দরজার বাহিরে পর্যন্ত সঙ্গে সঙ্গে অগ্রসর হইয়া গেলেন।
সকালবেলায় প্রিয় মুখুজ্জেমশাই অত্যন্ত ব্যস্ত হইয়া প্র্যাকটিসে চলিতেছিলেন। বগলে চাপা একতারা হোমিওপ্যাথি বই, হাতে তোয়ালে বাঁধা ঔষধের বাক্স, পিছনে পিছনে এক কড়ি দুলের বিধবা স্ত্রী মিনতি করিয়া চলিয়াছিল, বাবা ঠাকুর, তুমি দয়া না করলে আমরা যাই কোথাকে। প্রিয়র মুখ ফিরাইয়া কথা কহিবার অবকাশ ছিল না। তিনি বাঁ হাতটা পিছনে নাড়িয়া বলিয়া দিলেন, না না না, তোদের আরামে রাখতে পারবো না, তোরা বড় বজ্জাত।